আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণি আপনাদের সাথে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক বিষয় নিয়ে রাজনৈতিক সাবজেক্ট অবশ্যই আমাদের আলোচনা অনুষ্ঠান পূর্ণিয়ার ভিউ এবং পূর্ণিয়ার খোঁজ খবরে আপনাদের স্বাগত। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আপনাদের সবারই জনপ্রিয় এবং রাজনৈতিক জি আকার নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। শুরুতেই ডিসরাপশন হয়েছিল। জি, মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। আমি দর্শকদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। দর্শক, আপনারা জানেন গত কিছুদিন ধরে এই দেশের মানুষের যারা রাজনৈতিক সচেতন তারা তাদের চোখ 21 এবং 22 অক্টোবরের দিকে, 21 অক্টোবর উচ্চ আদালত ইতিমধ্যে খুলেছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের রায়টি সর্বোচ্চ আদালতে হওয়ার কথা। কোথায় কোন দিকে যাবে আগে থেকে কোনো কিছু নির্ধারণ করা যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এর পর দিন যে সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি করানো নিয়ে দেশে বিস্তর আলাপ আলোচনা এবং অনেকের মধ্যে অনেক রকম গুঞ্জন, সেই বিষয় নিয়ে আমরা মেজর আখতারুজ্জামান রঞ্জনের মতামত জানতে চাই, বিশ্লেষণ জানতে চাই। একেবারে একই সঙ্গে আমাদের একটি প্রশ্ন, যে এই যে দেশে বর্তমান যে একদম গত এক সপ্তাহে যে সিচুয়েশন দেখছেন, মানুষ চারদিকে গেলে নানান রকম প্রশ্ন করে, কি হচ্ছে কি হচ্ছে, সেনাবাহিনী নিয়ে কি হচ্ছে, সেনাবাহিনী কিছু করবে, এরকম একটা নানান রকম গুঞ্জনের মধ্যে আপনাদের কানেও নিশ্চয়ই আসে। আমি একটু এই সার্বিক বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি মেজর আখতারুজ্জামান। ধন্যবাদ পূর্ণিয়া। হ্যাঁ, পূর্ণিয়া অনুষ্ঠান শুরু করলাম আমরা এখন এই মুহূর্তে। আমরা পূর্ণিয়া, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে আজকে আবার মনে করেছো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তোমাকে, তোমার মাধ্যমে তোমার দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও বলছি, নিরাপদে থাকার চেষ্টা করবেন। তুমি প্রথমে শুরু করি, তত্ত্বাবধায়ক সরকারের হবে আগামী 21 তারিখে। এটা তো একমাত্র আল্লাহ এবং বিচারক ছাড়া আমরা কেউ বলতে পারবো না। মহামান্য আদালত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা ওনার ফুল বেঞ্চ 21 তারিখে কি রায় দিবেন এটা আল্লাহ ছাড়া একমাত্র ওনারাই জানেন। ওনাদের মনে তখন কি হবে, কিভাবে ওনারা দিবেন, কিভাবে করবেন, সেটা ওনারা বলতে পারবেন। তো আমাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা হলো যে উচ্চ আদালত, হাইকোর্ট কয়েক মাস আগে তারা এটাকে সংবিধানে 58 বি এবং ই ধারা, যেগুলো বিলোপ করা হয়েছিল 2011 সনে, যে 13তম সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছিল, বিধানটা কার্যকরী করা হয়েছিল, যেটাকে আমরা 13 অ্যামেন্ডমেন্ট বলি, সে 58 বি এবং 58 সি এইগুলাকে 2011 সনে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের একক ক্ষমতা বলে এটাকে বাতিল করে দিয়ে, যেটার নাম হয়েছিল পঞ্চদশ সংশোধনী। আমরা ইতিমধ্যে পঞ্চদশ সংশোধনীকে উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। বাতিল করে দেওয়া মানে 58 বি এবং 58 ই এখন সংবিধানে পূর্ণ বহাল অবস্থায় আছে। এটা স্বাভাবিক, কারণ যেহেতু বাতিল করে দিয়েছে। কিন্তু সরকার কি কারণে যেন এটা রিড করেছেন উচ্চ আদালতে, অর্থাৎ এই নিষ্পত্তিত বিষয়টিকে আর নিষ্পত্তিত না রেখে এটাকে ঝুলিয়ে রেখেছিলেন। ঝুলিয়ে রাখার জন্য তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন। অর্থাৎ বাংলাদেশে যত আকাম কুকাম করার দরকার পড়ে সবকিছু আমরা আদালতে কাঁধে দিয়ে দিই। আমরা যখনই যত কুকাম করতে চাই, সরকার যত আকাম কুকাম করতে চায়, সবকিছু এই আদালতের কাঁধে দিয়ে দেয়। আদালতের কাঁধে দিয়েই সবকিছু তারা জায়েজ করতে চায়। এটা এক ধরনের হীনমনতা, এক ধরনের কাপুরুষতা। শাসন ব্যবস্থা বা রাজনীতিবিদদের এক ধরনের হীনমনতা, এক ধরনের হিপোক্রেসি, বা আমাকে বলা এক ধরনের মুনাফেকি। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে সাহস পায় না, সেই সিদ্ধান্তগুলো তারা চাপিয়ে দেয় আদালতের উপরে। একইভাবে উচ্চ আদালত, মহামান্য হাইকোর্ট যখন আদালতটা পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছিলেন, তার মানে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়ার অর্থ হলো তো এই 13তম যে বিধানটা চালু হয়েছে সেটা কার্যকর হয়ে গেল। এতে তো কোনো ডাউট থাকার কথা না, সন্দেহ থাকার কথা ছিল না, কারো মনে কোনো দ্বিধা ছিল না। কিন্তু কেন জানি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে আপিল করলেন। আপিল করলেন দুইটি কারণে, যেটা আমি মনে করি দুইটি কারণ। একটি হলো তত্ত্বাবধায়ক সরকার বা পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেলে 13তম সংশোধনীর মাধ্যমে
সরকার পরিবর্তনকালে এক সরকার চলে গেলে আরেক সরকার আসার যে বিধানটা কার্যকরী হয় 13তম সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 58B যখন কার্যকরী হয়ে যায় তখন একজন প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং 10 জন উপদেষ্টা নিয়োগ হয়, যারা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়, শুধুমাত্র নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়। এবং সেখানে পরিষ্কার লেখা আছে তত্ত্বাবধায়ক সরকার কোন নীতিগত বা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারবেন না। তার মানে উচ্চ আদালত যেদিন রায়টা দিয়ে দিয়েছেন সেদিন থেকে কিন্তু 13তম সাংবিধানিক ধারা বহাল হয়ে গেছে। তার মানে তৎকালীন যে সরকার ছিল সেই সরকার আর বৈধ থাকে না। এইটার থেকে বাঁচার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে উচ্চ সুপ্রিম কোর্ট আদালতের কাছে আপিল করেছে। সে আপিলটি আলোচনা হবে হবে করতে করতে চলে গেলাম আমরা পূজার ছুটিতে আমরা যাই না, আমাদের হাইকোর্ট রোজার ছুটিতে 1 মাস ছুটি হয় না, কিন্তু পূজার ছুটিতে আমরা যাই, 2 মাস ছুটিতে যাই। সেই পূজার ছুটিতে আমরা চলে গিয়েছিলাম, 2 মাস কাটিয়ে আমরা আসছি আল্লাহর রহমতে, বহাল তৌফিকে আসছি। গতকালকে 19 অক্টোবর আমাদের উচ্চ আদালতে কার্যক্রম শুরু হয়েছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অসীম শুকরিয়া যে তারা কাজ শুরু করেছেন। ওরা এখন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমি জানি না কতটুকু, সেটা 21 তারিখে কার্যবিধিতে মানে আলোচনাতে এটা সুপ্রিম কোর্টের আলোচনার মধ্যে আছেন। এই আপিলটা নিয়ে কি করবেন সেটা 21 তারিখে আলোচনা করবেন, করে ফুল বেঞ্চ একটা বক্তব্য শুনবেন, শুনে হয়তো একটা রায় দিবেন। এখন রায়টা কি হতে পারে আমি জানি না, আমি তো আগেই বলছি সেটা আমার জানার নাই। তবে আমরা এই যে আমরা নিজেরা খুব জ্ঞানী গুণী মনে করি, এই জন্য একটা ধারণা দিতে পারি, আমরা বলতে পারি যে আমরা বুঝতে পারি, হয়তো আমি শতভাগ ভুলও হইতে পারে আমার ধারণা। আমি আগেই বলেছিলাম যে এটা হাইকোর্ট রায়টা 15তম সংশোধনী বাতিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে 13তম সংবিধানের বিধানটা কার্যকর হয়ে গেছে। এখন এটা উচ্চ আদালতে মামলা করার কারণে স্থগিত আছে বলে ওই দিন থেকে আজ পর্যন্ত অন্তর্বর্তী সরকার এখনো বৈধভাবে কাজ করছে। তাহলে এই সরকার রক্ষা করার জন্য আপিলটা হয়েছে। এখন উচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদি এটা মেনে নেয়, যদি গ্রহণ করে, যদি হাইকোর্টের রায়টাকে বহাল রাখে, তার সরাসরি মানে দাঁড়াবে অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমার সংবিধানে নাই, এটা সংবিধান বহির্ভূত হয়ে যাবে। 106 ধারা, সংবিধান 6 ধারা বলে সুপ্রিম কোর্টের যে রায়টা নিয়েছিল সেই রায়টাও মানে ইমপাংচুয়াস হয়ে যাবে, অর্থাৎ এটা স্বপ্রণোদিত হয়, বাতিল হয়ে যাবে। কারণ একই আদালত দুইটা স্ববিরোধী দিতে পারে না। ডক্ট্রিন অফ নেসেসিটিতে অন্তর্বর্তী সরকারের বিধান কার্যকরী করা হয়েছিল, কিন্তু যেই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারটা সুপ্রিম কোর্ট, একই সুপ্রিম কোর্ট যখন বহাল করে দিবেন, যদি বহাল করে দেন, আমি জানি না বহাল করবেন কিনা, যদি বহাল করে দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের রূপ পরিবর্তন হয়ে যেতে হবে, হয় তোমরা চলে যেতে হবে, না হলে ওরা নতুন করে শপথ নেবেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, এবং তারা ঘোষণা দিতে হবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এবং সম্পৃক্ত হবেন না। আমরা ইতিমধ্যে জানি বিভিন্ন রাজনৈতিক দলের মনোভাবাপন্ন অনেকে আছেন যাদের সঙ্গে রাজনৈতিক দলগুলির সরাসরি সম্পর্ক আছে। এখন সরকারের ভাগ্য কি হবে সে নির্ভর করবে, কাজে আমাদের অপেক্ষা করতে হবে 21 তারিখে কি হয়। এটা যদি ধারাটা এই 13তম সংশোধনীটা 13তম যে সংশোধনী করা হয়েছিল সেটা যদি বহাল থাকে, আর 15তম যদি বাতিল হয়ে যায়, অর্থাৎ হাইকোর্টের রায়টা যদি বহাল থাকে, আর যদি মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের নির্দেশটা বাতিল করে দেন, যেটা বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি, বর্তমান প্রেক্ষাপটে যেটা বোঝা যাচ্ছে, যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের সে বাতিলটাকে বাতিল করে দেন, অর্থাৎ অগ্রহণযোগ্য করে দেন, অগ্রাহ্য করে দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আবহকালীন মেয়াদের জন্য স্থায়ী হয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে আসে নাই, নির্বাচন দেওয়া তাদের কোনো দায়িত্ব না, এবং তাদের মেয়াদ আর্টিকেল 106 অনুযায়ী, সংবিধানের যে 106 অনুযায়ী হাইকোর্ট যে মহামান্য আদালত যে উচ্চ আদালত যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে তাদের স্থায়ীকাল এখানে বলা হয়নি, স্থায়ীকাল দেওয়া হয় নাই, এবং তারা কদিন থাকবেন সেটাও বলা হয়নি। কাজেই সেই রায় অনুযায়ী তারা যতদিন খুশি ক্ষমতায় নির্বাচন দেওয়ার তাদের দায়িত্ব হবে না, কোনোদিনই তারা নির্বাচন দিতে পারবে না, যতকাল তারা থাকবে ততকাল তারা নির্বাচন দিতে পারবে না, কারণ নির্বাচন দেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা সংবিধানের মধ্যে একটা শূন্যতা সৃষ্টি হয়ে যাবে।
যদি উচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের আদেশটি বাতিল করে দেন, তাহলে সংবিধানে একটি স্থায়ী শূন্যতা সৃষ্টি হবে। যে শূন্যতা অর্থ হলো কোনো সরকারে নির্বাচন দেওয়ার মতো এখতিয়ার পাচ্ছেন না, ক্ষমতা পাচ্ছেন না, তাদের কাছে কোনো ক্ষমতা নাই। কারণ 13তম সংশোধনী না থাকলে 15তম সংশোধনী থাকে, আর 15তম সংশোধনী থাকলে এখানে নির্বাচন তো ওই সরকারের অধীনে হবে যেই সরকার অন্তর্বর্তীকাল সরকারে আগে নির্বাচিত হয়েছিল। এই সরকারের মধ্যে যে অন্তর্বর্তী সরকার আসলো, সেই সরকারটা তো আসছে সংবিধানের 106 অনুযায়ী। 106 সুপ্রিম কোর্ট তাকে বৈধতা দিয়েছে। এই বৈধতা সুপ্রিম কোর্ট তো আবার পরিবর্তন করতে পারবে না। সেই বৈধতা তো বলে দেয় নাই যে এতদিনের মধ্যে তুমি থাকবা এবং তুমি নির্বাচন দিয়ে যাবা। একটি রায়কে আবার সংশোধন করতে পারে না একই আদালত। একই আদালত তার পূর্বেকার দেওয়া রায় সংশোধন করতে পারে না। সে আদালতে, উচ্চতর আদালতে সে রায়টা আবার রিভিউ করা যেতে পারে বা আবার আপিল করা যেতে পারে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আর তো কোনো আদালত নাই। বাংলাদেশে মহামান্য সুপ্রিম কোর্টের উকিলে প্রধান বিচারপতি উপরে আর তো কোনো বিচারপতি নাই। ওনার ফুল বেঞ্চ, অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চের উপরে আর তো কোনো অ্যাপিল বডি নাই আমাদের কাছে। তাহলে সংবিধানে নির্বাচনের ধারাটা ফিরে আসবে কিভাবে? ফিরে আসার কোনো সুযোগ নাই। তার মানে এখানে আমাদেরকে আবার একটি বিপ্লব ঘটাতে হবে, আবার এই সরকারকে বিপ্লবের মাধ্যমে হটাইতে হবে, আবার জনগণকে রাস্তায় নেমে আসতে হবে, আবার ছাত্র জনতা শ্রমিক যারাই বলেন সবাইকে নিয়ে আরেকটি সর্বাত্মক বিপ্লব অনুষ্ঠিত হইতে হবে। এবং সেই বিপ্লবের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করে আরেকটি বিপ্লবী আদেশের মাধ্যমে আরেকটি 106 সৃষ্টি করে, 6 পটভূমিকা সৃষ্টি করে আবার সুপ্রিম কোর্ট দিয়ে পরবর্তী সুপ্রিম কোর্টে যারা বিচারপতি থাকবেন তাদেরকে দিয়ে আবার 106 উপরে নতুন করে ব্যাখ্যা নিয়ে সে ব্যাখ্যা অনুযায়ী কিভাবে হবে চালাতে হবে। এই ধরনের জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে 21শে অক্টোবরের পরে। আমাদেরকে অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সবাই মিলে পূর্ণ বেঞ্চ কি রায় দেন, আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি দুইটা দিক আলোচনা করলাম, এটা হলো আমার ক্ষুদ্র বিবেচনা। আমার মনে হয়েছে এর চেয়ে আরো অনেক ভালো ভালো বিবেচনা থাকতে পারে, আমি সেটার সঙ্গে ডিফার করছি না। আমার চেয়ে সবাই বেশি বুঝেন, সেটাই স্বাভাবিক। তো আমার এই ক্ষুদ্র বিবেচনা আমি দেখছি যে আগামী 21 তারিখে বাংলাদেশের জন্য একটা ক্রান্তিকাল হতে যাচ্ছে। সবাইকে অপেক্ষা করতে হবে। আমরা একটা মহাশূন্যতার মধ্যে আছি, সেই শূন্যতাটা কি আবার আরো ব্যাপকতর হবে না, সেটার জন্য আমাদেরকে 11 তারিখ সকাল পর্যন্ত, 21 তারিখ সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাদের সুপ্রিম কোর্ট সকালবেলা হয়, কারণ এখন উকিলরা তো ভাগ করে নিয়েছে। উকিলদের কারণে আমাদের সুপ্রিম কোর্ট ভাগ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট কাজ করে সকালে, হাইকোর্ট কাজ করে বিকালে, অর্থাৎ 11টার পরে। অর্থাৎ একই উকিল সাহেবরা সকালে সুপ্রিম কোর্টে তারা হালুয়া রুটিয়া কামাই করে, তারপরে সুপ্রিম কোর্ট রেস্টে চলে যায়, তারপর হাইকোর্টে যায়। এগুলো বললেও তো আমাদের বিচার হবে, এগুলো বললেও তো আবার বিচার দাঁড়ায় যাবে। মানে একটা রাষ্ট্রের মধ্যে দুইটা আদালত একটা পকেটে বসে আছে। সুপ্রিম কোর্ট সকাল 8টায় বসবে, 8টা থেকে বসে সুপ্রিম কোর্ট সকাল 10টা-11টার মধ্যে শেষ করে দেবে। তারপরে 11টার সময় থেকে উচ্চ আদালতে বড় বড় ব্যারিস্টার সাহেবরা হাইকোর্টে নেমে আসবেন, উপর থেকে তারা নিচে নেমে আসবেন, ওখানে গিয়ে আবার বিচার করবেন। আমরা কিন্তু নৈতিকভাবে এটা পারি কিনা পারি নাই, প্রশ্ন আজ পর্যন্ত কেউ করি নাই। এতে আমাদের নৈতিকতা স্খলন হচ্ছে কিনা সেটা আমরা একজন বলি নাই। কেন আমার সুপ্রিম কোর্ট শুধু সকালবেলা চলবে, কেন পূর্ণ দিবস চলবে না, এই প্রশ্নটা হারিয়ে ফেলেছি। সাহস তো নাই, সাহস তো আমাদের নাই। আমরা কেউ প্রশ্ন করতে পারি না সুপ্রিম কোর্ট কেন শুধু সকালবেলা চলবে, কেন শুধু সকালবেলা চলবে। এই প্রশ্নটা করার মতো নৈতিক সাহস তো আমাদের নাই, নৈতিকতা আমাদের নাই, এবং আমাদের কোনো বিচার পদ্ধতিতে কারো নাই, দেশের কোন সুশীল সমাজের মধ্যেও নাই, কোন রাজনৈতিক দলের মধ্যেও নাই। ফলে সুপ্রিম কোর্টে সকালবেলা অপেক্ষা করবো, দেখবো চা নাস্তা খাইয়া কি হয়, তারপরে দুপুরবেলা আমরা চিন্তা করে দেখবো কি করা যায়। জাতি তাকিয়ে আছে আগামীকালকে সকালের দিকে কি হয়। তো যেহেতু সুযোগটা পেয়েছি, আমি মহামান্য সুপ্রিম কোর্টের আদালতের বিনীত অনুরোধ করব, মহামান্য আদালত আপনি দয়া করে এই সকালবেলা আদালতটাকে বিলুপ্ত করে সারাদিন আদালত করার ব্যবস্থা করেন। দরকার পড়লে সিনিয়র অ্যাডভোকেট সাহেবদেরকে, ব্যারিস্টার সাহেবদেরকে 2টা ভাগ করে দেন। যারা উপরে থাকবেন তারা উপরে আসুক, তারা সম্মানীয় ব্যক্তি আপার হাউজে আসুক। আর যারা উচ্চ আদালতে হাইকোর্ট থাকতে চান তারা নিম্ন আদালত থাকুক, তারা সেখানে বিচার করুক। এই উকিল সাহেবদেরকে 2 ভাগে বিভক্ত করেন, যেমন বিচারক সাহেবরা 2 ভাগে বিভক্ত আছেন। উচ্চ আদালতের বিচারকরা যেমন সুপ্রিম কোর্টের বিচার চালাতে পারেন না, সুপ্রিম কোর্টের বিচারকরা যেমন হাইকোর্টের বিচার চালাতে পারেন না, তেমনি উচ্চ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার সাহেবরা
উচ্চ আদালত থেকে গিয়ে সুপ্রিম কোর্টে বিচার চালাতে পারবেন না। আবার সুপ্রিম কোর্টে যারা বিচার চালাবেন, যে কি বলে ব্যারিস্টার সাহেব থাকবেন, আইনবিদ থাকবেন, তারা আবার নিম্ন আদালতে গিয়ে চালাতে পারবেন না। যদি চালাতে পান তাদের কনভেন হয়ে যাক, আপত্তি নাই, কিন্তু তাদের জন্য হাইকোর্ট বসে থাকতে পারবে না, বা সুপ্রিম কোর্টও তাদেরকে সুযোগ করে দিতে পারবে না যে তাড়াতাড়ি এখানে মামলা শেষ করে আপনি ওই আদালতে যান। একই গরুকে দুই গোয়ালাতে দোয়ানো যেমন ঠিক না, দুইটা করে মানে ঘাস খাওয়াতে দেওয়া ঠিক না। এটা আমি মনে হয় ন্যায় বিচারের স্বার্থে বিবেচনা করা উচিত। তাতে যদি আমার অপরাধ হয়ে থাকে বলাটা, আমাকে গিলোটিনে দিয়ে দেন, বলে দেন আমাকে গিলোটিন ফাঁসি দিয়ে দেওয়া হলো। অতীতে আইন নিয়ে প্রশ্ন করলে এরকম গিলোটিন অনেক খেয়েছে, আমিও আইন নিয়ে প্রশ্ন করলাম, আইনি জটিলতা নিয়ে প্রশ্ন করলাম, আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন করলাম। এতে যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন আমাকে গিলোটিন দিতে পারেন, কোনো আপত্তি নাই। হয়তো গিলোটিনে যারা খেয়েছে তারাই তো পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে, যারা বেঁচে আছে তারা তো বিখ্যাত হয় নাই। কাজেই আমার তো একটা বিখ্যাত হওয়ার সুযোগ হবে যে এই অপরাধ করার জন্য, আমি এই প্রতিবাদ করার জন্য মহামান্য আদালত আমাকে গিলোটিনে আমার মৃত্যুদণ্ড দিয়েছেন। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি সেটা অত্যন্ত মানে হাসি মনে, আপত্তি থাকবে না। কিন্তু আমি চাই সুপ্রিম কোর্টটাকে পূর্ণাঙ্গ করা হোক। সুপ্রিম কোর্টটাকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বাংলাদেশে চলা উচিত, এটা আমার বিনীত আবেদন থাকবে। পুরিয়া বলেন এরপরে কি। আমি আরেকটা বিষয়ে যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে একটা বিষয় আসলে দুইটা, একটা ছিল যে আরেকটা 22 তারিখে তো ওই আমাদের যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সাবেক এবং বর্তমান তাদেরকে কোর্টে নেওয়ার কথা, এই বিষয়টাও সারা দেশের মানুষেরই একটা উৎসুক চোখ আছে। পাশাপাশি সমস্ত কিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা মানে কিন্তু কিন্তু ভাব, কি হবে কি হবে, কিছু কি ঘটতে যাচ্ছে। কেউ কেউ বলে ভাই 72 ঘন্টা, কেউ 48 ঘন্টা, কেউ ভাই একটু একটু বুঝে শুনে চলেন, এরকম কিছু আওয়াজ আপনিও নিশ্চয়ই শুনতে পান। মানে এটা আসলে কি কি হতে যাচ্ছে, আমি একটু যদি আপনার কাছে বুঝতে চাই যে আমরা আমরা আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না, অনেকেই বলে ভাই একটু বলেন তো কি হতে যাচ্ছে। এটা যেন বাংলাদেশে একটা সাংঘাতিক ডিফিকাল্ট উত্তর হয়ে গেছে। আপনার কাছে কি এটার উত্তর পাবো কিনা, এবং সারা কর্মকর্তাদের যে আদালতে নেওয়া হবে, আপনি অনেক কিছুই বলেছেন, শেষ তো আপনার অবজারভেশন কি? আমরা আসলে ঘর পোড়া গরু, সিঁদুরে ম্যাঘ দেখলে ভয় পায়। আপনি কি ভাবতে পারেন তার অন্যতম, তার প্রধান বিমানবন্দরে 6 ঘন্টা আগুন জ্বলবে? এটা কি ভাবা যায়, কল্পনা করা যায়? একটি রাষ্ট্রের অব্যবস্থা, অচলাবস্থা কোন পর্যায়ে গেলে পরে রাষ্ট্রের প্রধানতম বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আগুন লাগবে এবং সে আগুন 6 ঘন্টা পর্যন্ত সময় লাগবে এটাকে নিবাতে। এই আগুনটা এতটুকু ব্যাপক হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি একটি রাষ্ট্র কিভাবে তৈরি করে দিতে পারে? একটি রাষ্ট্র কিভাবে তৈরি করতে পারে যেখানে একটি আগুন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে, আন্তর্জাতিক রাষ্ট্রীয় প্রধানতম বিমানবন্দরে এরকম একটা অচলাবস্থা, এরকম অব্যবস্থা থাকবে? এটা কোন সরকার এরকম একটা ঘটনার পরে সেই সরকার টিকে থাকতে পারে? এমনকি এখন পর্যন্ত আমরা সিভিল এভিয়েশনের মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী কারোর কোনো এরকম দায় দায়িত্ব কাদের নেওয়ার আমি দেখলাম না, কেউ দায়িত্ব নিলেন না। তাহলে সরকারি কর্মচারীরা তদন্ত করে কি দায়িত্ব মন্ত্রীদের কাছে দিতে পারবে, উপদেষ্টা কাদের দিতে পারবে? তার মানে কি বলতে চাচ্ছেন সরকার বা উপদেষ্টাদের কোনো রকম ব্যর্থতা এখানে নাই? এই আগুন লাগার পিছনে হয়তো তাদের কোনো কারণ নাই, আগুন লাগতে পারে, আগুন লাগতে পারে বলে তো ফায়ার ব্রিগেড রাখা হয়েছে, আগুন লাগতে পারবে বলে তো অ্যান্টি ফায়ার মেজার নেওয়া হয়, অ্যান্টি ফায়ার মানে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়। আগুন লাগবে বলেই তো, লাগার সম্ভাবনা শতভাগ আছে বলেই তো শতভাগ অগ্নি নিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এটার নাম ব্যবস্থাপনা, ইংরেজিতে আমরা সিম্পলি বলি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট স্কিলটা যার না থাকবে সে কি করে উপদেষ্টা হবে? যে রাষ্ট্রকে ম্যানেজ করতে পারবে না, রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না, রাষ্ট্রকে সঠিক জায়গায় রাখতে পারবে না, তার কি অধিকার আছে, তার কি যোগ্যতা আছে ওই পদে আসীন হওয়ার? রাষ্ট্র পরিচালনা করার জন্য বিএ, এমএ, পিএইচডি, ডিএসডি দরকার পড়ে না, দরকার পড়ে তার উচ্চ মানের ব্যবস্থাপনা দক্ষতা। তাকে রাজনৈতিকভাবে হোক, শিক্ষাগত যোগ্যতা ভাবে হোক,
নিজের কারিশমা অনুযায়ী হোক, যেভাবে হোক তাকে প্রমাণ করতে হবে যে ব্যবস্থাপনায় সে সর্বোচ্চ সর্বোত্তম, সে যে কোনো জিনিস অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে। সেটাই তো হবে আমাদের উপদেষ্টাদের বা মন্ত্রীদের যোগ্যতার মাপকাঠি। আজকে 3 দিন হয়ে গেল, এত বড় আগুন হয়ে গেল, আমরা তো কাউকে দেখলাম না দায় দায়িত্ব নিতে। আপনি কি করে ভাবেন যে দেশের আন্তর্জাতিক প্রধান বিমানবন্দর, রাজধানীর বিমানবন্দর, যার চারপাশে, যা 5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রের সকল বড় বড় স্থাপনা রয়ে গেছে, আপনি চিন্তা করতে পারেন আগুনটা যদি আর উত্তরে ধাবিত হতো, উত্তরাটা কি হইতো? আপনি কি করে রক্ষা করতে পারতেন উত্তরাটাকে? উত্তরায় যদি আগুনটা ছড়াইয়া যাইতো, তাহলে আপনি এত ফায়ার ব্রিগেড কোথায় পাইতেন আপনি নিয়ে আসার জন্য? এই আগুনটা যদি দক্ষিণে সরে যেত, আরো দক্ষিণে সরে আসতো, তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা করে বিমানবন্দর বানিয়েছেন, এটা পুড়ে গেলে পরে আপনি বিমান চালাতে পারতেন কতদিনে? এই যে বিমানবন্দরের টারমার্কে যে বিমানগুলো দাঁড়িয়ে ছিল, যদি একটা বিমানে আগুন লাগতো, যে বিস্ফোরণটা হইতো, তাহলে তেলের টঙ্কিতে, তার তেলের ট্যাঙ্কিটা ফেটে যাওয়ার পরে যে আগুনটা বিস্ফোরিত হইতো, আপনি অন্য বিমানগুলো বাঁচাতে পারতেন? কিরকম ভয়াবহ অবস্থায় আপনি এরকম একটা আগুন হতে দিলেন, এবং সে আগুনের এখন পর্যন্ত কেউ দায়িত্ব নিলেন না। আপনি বলছেন তদন্ত করে দিয়েছেন। ক্ষতি কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে? ওখানে ক্ষতির পরিমাণ জানতে তো বেশি লাগে না। ওই ওয়্যার হাউসে প্রতি মিনিটে মিনিটে কত মাল ঢুকতেছে, কত মাল আসতেছে, তার একটা কম্পিউটার হিসাব রয়ে গেছে, তার মূল্য সহ, দাম সহ, তার সমস্ত নাম্বার সহ। কারণ প্রতিটা মাল বিমানে ঢুকলে তার চালান নাম্বার আছে, তার ট্রান্সফার নাম্বার আছে, তার টিন নাম্বার আছে, বিন নাম্বার আছে, তার মূল্য লেখা আছে, এবং সেই বিমান থেকে সেগুলা কার্গোতে নেওয়া হয়েছে, নেওয়ার একটা ট্রানজিট স্লিপ আছে, পাস আছে, এগুলো সব কম্পিউটারাইজড, এগুলো সব কম্পিউটারাইজে লেখা হচ্ছে, হাতে লেখা হচ্ছে না। ওই ওয়্যার হাউসে কত টাকার মাল আছে, কত মাল আছে, সেটা বের করতে 15 থেকে 20 মিনিটের বেশি লাগার কথা নয়, যদি আপনার হিসাব সঠিক রাখতে পারেন বা রেখে থাকেন। আজ না পারেন, তার মানে হিসাব রাখেন নাই। আপনার কি অধিকার আছে, ক্ষমতা আছে কোন হিসাব ছাড়া সরকারি ওয়্যার হাউসে কোনো মাল ঢুকানোর? আপনার কি কোনো ক্ষমতা আছে সরকারি ওয়্যার হাউস থেকে কোনো একটি মাল বিনা হিসাবে বের করে নিয়ে আসার? তার মানে হিসাব দিতে পারছেন না মানে কি? মানে আপনি জানেন না ওই ওয়্যার হাউসে কি পরিমাণ মাল আপনার ঢুকিয়েছেন। তার মানে আপনারা জানেন না যে মালগুলো ঢুকানো হয়েছিল, সেখান থেকে কতগুলা মাল আপনারা এই পর্যন্ত বের করেছেন। তার মানে এখানে শুভঙ্করে অনেক ফাঁকি রয়ে গেছে। হয়তো দেখা যাবে হাজার হাজার কোটি টাকার মাল আপনারা এখান থেকে তসরুপ করেছেন গত কয়েক বছরে, 15 বছরে। সেই মালগুলোকে রেগুলাইজ করে দেওয়ার জন্য, সেই মালগুলার হদিস নিখোঁজ করে দেওয়ার জন্য হয়তো আগুনের খেলাটা খেলা হয়েছে, এবং সেই আগুনটা ধীরে ধীরে বড় হইতে দেওয়া হয়েছে। এখানে উপায় ছিল না। কারণ যদি সিভিল এভিয়েশন যদি তার বিমান রক্ষা করতে না দিয়ে গুদাম রক্ষা করতে যেত, হয়তো দুর্ঘটনা বড় হয়ে যেত। তাই প্রাথমিক তার আধা ঘন্টা তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমি বিমান বাঁচাবো না গুদাম বাঁচাবো। তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সক্ষমতা আছে তা দিয়ে তারা শুধু বিমান রক্ষা করতে পারবে, একই সঙ্গে বিমান এবং গুদাম রক্ষা করতে পারবে না। তাই তারা আধা ঘন্টা কোন সিদ্ধান্ত নিতে পারে নাই। তারা বিমান রক্ষা করার জন্য প্রস্তুত রেখেছে। অর্থাৎ ঢাকা বিমানবন্দরে অগ্নি প্রতিরোধের যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। ঢাকা বিমানবন্দরকে আগুন থেকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, সেই পরিমাণ ব্যবস্থা সিভিল এভিয়েশনের কাছে ছিল না, এখনো নাই। তার পক্ষে হয়তো যে কোনো একটি অঞ্চল বা একটি সাইড বা একটি দিককে তারা বাঁচাতে পারে। তারা হয়তো এয়ারক্রাফট গুলো বাঁচানোর মতো সক্ষমতা তাদের আছে, হয়তো মূল বিমানবন্দরটাকে, বিমান টার্মিনাল গুলোকে বাঁচানোর মতো সক্ষমতা তাদের আছে, কিন্তু আশেপাশে যে সমস্ত পেরিফেরিয়াল যে স্ট্রাকচার গুলো আছে, তার পারিপার্শ্বিক যে স্ট্রাকচার গুলো আছে, ওয়্যার হাউস আছে, গুদাম আছে, বা বিভিন্ন পয়েন্ট গুলো আছে, সেইগুলো রক্ষা করার মতো, আগুনে হাত রক্ষা করার মতো সক্ষমতা সিভিল এভিয়েশনের নাই। তাই তারা প্রথম আধা ঘন্টা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। এটাই তো প্রমাণ হয়, এটাই তো আমাদের সামনে প্রমাণ করে দেয় যে তাদের সক্ষমতা নাই বলে সিভিল এভিয়েশন তার ওই অগ্নি নির্বাপক মেশিনারিজকে বা ইউনিটকে গুদামের আগুন নিভাইতে পাঠাতে পারে নাই। তারপরে সিদ্ধান্ত নিতে হয়েছে আগুনটা নিভাইতে হলে কোন দিকে শুরু করবে, দক্ষিণ দিকে শুরু করবে না উত্তর দিক থেকে শুরু করবে। দক্ষিণ দিক থেকে শুরু করলে আগুনটা উত্তর দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে,
আবার উত্তর দিক থেকে শুরু করলে আগুনটা দক্ষিণ দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন বিপজ্জনক হলো দক্ষিণ দিকে আছে সম্পূর্ণ বিমানবন্দরটি, ওই গুদামের ওই ভিলেজের বা কি বলে এটাকে যে কার্গো ভিলেজের দক্ষিণ পাশের মূল বিমানবন্দরটি। এখন যদি আগুনটা উত্তর দিক থেকে নিবারণ করতে যায় তাহলে আগুনটা দক্ষিণ দিকে ছড়ায় পড়তে পারে, যেটা আরো বিপজ্জনক হয়ে যাবে। আবার যদি দক্ষিণ দিক থেকে শুরু হয় তাহলে আগুনটা সেখানে মানুষের বাড়ি ঘরেও ঢুকে যেতে পারে, জনগণের মালের জীবন হানি হইতে পারে, মানুষের জানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, জীবন হানি হইতে পারে, কারণ উত্তরটা বিমানবন্দর ঘেঁষা এবং ওখানকার পাশে বিমানবন্দরের পাশে দেখবেন যে একদম ওয়াল ঘেঁষা উত্তরার আবাসিক এলাকাটা। কাজে এই ধরনের একটা ত্রিমুখী বা অবস্থায় সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুবই কঠিন। কাজে আজকে আপনি এরকম একটা অবস্থায় মানুষ তো টেনশনে থাকবেই, মানুষ কেমনে নিরাপদে ঘুমাবে বলেন? যে আমার রাজধানীর আমার একটি রাষ্ট্রের অন্যতম না প্রধানতম বিমানবন্দরে আগুন লেগে 6 ঘন্টা 7 ঘন্টা পূর্বে এবং তার কালো ধোঁয়া সারা ঢাকা শহর না সারা বাংলাদেশে ছড়ায়া যাবে, কি করে ভাবতে পারে? জনগণকে কেন মানে এই সন্দেহটা তো স্বাভাবিক, জনগণের মধ্যে এই টেনশনটা তো স্বাভাবিক। এই টেনশন মুক্ত করার দায়িত্ব সরকারের, সরকার তো সেই টেনশন মুক্ত করার চেষ্টা করছে না। জনগণের উৎকণ্ঠা দূর করার তাদের কোনো প্রচেষ্টা নাই, বরঞ্চ তারা জনগণের উৎকণ্ঠা উস্কায়া দিচ্ছে, বিভিন্ন উস্কায়া দিচ্ছে। আপনি দেখেছেন না যে ঐক্যমত্য কি হতে যাচ্ছে আগামীকাল সকালে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া এবং কি বলে জুলাই সনদে যারা জুলাই যোদ্ধাদের আহত যোদ্ধাদেরকে আপনি যে পুলিশদের মারপিট করালেন, তারপরে আবার আপনার রাজনীতিবিদরা বললেন তারা নাকি দূষর। এই কথাটা বলার দরকার ছিল কি? তারা দূষর কি দূষণ না, কোন রাজনৈতিক দলের নেতার বলার দরকার ছিল কি? এটা কি মহাপাপের মতো হয় নাই? আপনাকে এই অধিকারটা কে দিয়েছে? ওরা কারা এটা নির্ধারণ করার দায়িত্ব তো রাজনীতিবিদদের ছিল না, এটার দায়িত্ব ছিল ঢাকা মহানগরের মেট্রোপলিটন পুলিশের কমিশনারের। সে বলতে পারতো যে এরা এই আহত মুক্তিযোদ্ধা না বা আহত ওই জুলাই যোদ্ধা নয়, সেটা তার দায়িত্ব ছিল। আমরা কেন রাজনীতিবিদরা কেন এই কথাটা বলে নিজেদের প্রতি তীর নিয়ে আসলাম? এটা আমাদের বোকামি হয়েছে, আমাদের ব্যর্থতা হয়েছে। এটা তো দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের বলা, তাদের প্রস্তুতকৃত তাদের তৈরি করা মঞ্চে অন্যরা কি করে আসলো। এটা তো কোনো রাজনৈতিক দলে বানানো মঞ্চ নয়, ওখানে তো কোনো রাজনৈতিক দলের জন্য মঞ্চ বানানো হয় নাই, ওটা বানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে ঐক্যমত্য যারা কমিশন করে ঐক্যমত্য যারা পরিশোধ করেছে তাদের উদ্যোগে, তাদের প্রশ্নের দরকার ছিল। আমি রাজনীতিবিদ হয়ে আমি কেন এখানে কথা বলতে যাব? আমি কেন একজনের বিরাগ ভাজন হব? আমি কেন একজনকে মিথ্যা অপবাদ দিব? আমি কেন একজনের প্রতি খারাপ মন্তব্য করব? এটা কি আমার দায় দায়িত্ব না? এটা ব্যর্থতা কি আমার না? এর জন্য কি জনগণ আমার বিচার চাইতে পারে না? এটা কি অন্যায় হবে? এটা আমি কেন বলতে যাব? কি দরকার ছিল আমার এটা বলার? প্রয়োজন ছিল না বলার। আমার যে বন্ধু বলেছেন সেই বন্ধুকে বলবো, প্লিজ এইভাবে জাতিকে নিয়ে আপনারা তাচ্ছিল্য করবেন না, প্রতিটি মানুষকে তাচ্ছিল্য করবেন না। আপনার হৃদয়টা একবার আপনার চিন্তা করলেন, একটা পঙ্গু ছেলে যার হাত নাই, সেই হাতটা ভেঙে পড়ে গেছে, আপনি দৌড়ে যেতে পারেন নাই তাকে উঠে আনতে? আপনি পুলিশের ঘাড়ে থাপ্পড় দিতে পারেন নাই? ওই যে পঙ্গু ছেলেটা হাতটা আপনি ভেঙে দিলেন, আপনি একবার লজ্জা লাগলো না? আপনি দৌড়ে যেতে পারলেন না ছেলেটার কাছে, তাকে উঠাতে পারলেন না? আপনারা এতই ক্ষমতালোভী হয়ে গেছেন, এত নির্মম হয়ে গেছেন, আপনারা এতই পাষাণের মতো হৃদয় হয়ে গেছে আপনাদের, যাদের আত্মাহুতির বিনিময়ে আজকে আপনারা মুক্ত জীবন যাপন করছেন, যাদের জীবনের বিনিময়ে আজকে আপনারা খিলি ভরা পান খাচ্ছেন, হাস্যোজ্জ্বল ভাবে তার হাঁটাফেরা চলাচল করতেছেন বাংলাদেশের স্বাধীন মাটিতে, যেই মাটিতে আপনার অস্তিত্ব ছিল না, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, সেই বাংলাদেশে আপনি যাদের কল্যাণে আজকে আসছেন, যাদের কল্যাণে আজকে পান খেয়ে কথা বলেন, তাদেরকে আপনি অপমান করেন, তাদেরকে আপনি বলেন তারা আওয়ামী লীগের দোসর, হাসিনার দোসর। এই শব্দ উচ্চারণ করার আগে আপনারা একবার ভাবলো না কাদের উদ্দেশ্যে কথাটা বলছেন? যদি তাদের মধ্যে কেউ থাকেও
তারপরেও কি আপনি বলতে পারেন? আজকে জনগণকে আপনি কেন জনগণ হতাশ হবে কেন? জনগণ যদি আবার ক্রোধান্বিত হয়, জনগণ যদি আবার বিক্ষোভে ফেটে পড়ে, জনগণ যদি আবার ঝাঁকে লাখে লাখে মাঠে নেমে আসে, তাদের থামাতে পারবেন? আর কোন শক্তি বাংলাদেশে অবশিষ্ট আছে তাদেরকে থামানোর? আমি জানি না, আমি চাই না, আমি ওই চিত্র ভাবতেও পারি না, আমি ভাবতেও চাই না, এমন একটি ভবিষ্যৎ আমি কল্পনা করতেও চাই না। কিন্তু আজকে আপনাকে বাংলাদেশের মানুষকে সেদিকে ঠেলে দিচ্ছেন, মানুষকে বাধ্য করতেছেন আবার রাস্তায় নেমে আসার জন্য। এই জন্য তো মানুষের মনে এত টেনশন, এই জন্য তো মানুষ ভাবছে কি হচ্ছে। কারণ প্রতিটি মানুষ আবার বিস্ফোরিত হচ্ছে, আবার তার মধ্যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই তো মানুষ বারবার প্রশ্ন করছে কি হচ্ছে। মানুষ যদি জেনে যায় কি হচ্ছে, বিপদ কিন্তু আমাদের সবার হবে। মানুষ যে জানে না কি হচ্ছে, এখানেই আপনি মানুষকে থামান, মানুষের সামনে একটি পথ দেখান, মানুষের সামনে একটা নতুন একটা রূপরেখা দেখান, সিলভার লাইন দেখান, মানুষকে আবার নতুন সূর্যের রশ্মি দেখান, আবার নতুন একটা সূর্য উঠছে, আবার একটা ভোর তৈরি হয়েছে, আবার একটা ভোরের রূপরেখা দেখান। সেই ভোরের আলো দেখার মানুষ সামনে, মানুষ যেন আবার সেই ভোরের দিকে তাকিয়ে তাদের নতুন কাজ সৃষ্টি করতে পারে। অন্তিম সূর্যের লাল লাভা দেখিয়ে মানুষকে ভীত করা যায় না। বিকালের সূর্য, সন্ধ্যার সূর্য যতই লাল হোক না কেন, মানুষ এই সূর্যকে ভয় পায় না, কারণ জানে একটু পরে এই সূর্যটা অস্তমিত হয়ে যাবে। কিন্তু ভোরের সূর্য যখন চিকচিক করে জেগে ওঠে, তখন মানুষ সাবধান হয়ে যায়, আজকে গরম বাড়বে। আজ আমার অনুরোধ থাকবে পুনিয়া, মানুষ জানতে চায়, মানুষ আজকে অনেকটা কি বলে রাখে অনিশ্চয়তার মধ্যে আছে। মানুষ জানে না আগামীকাল সকালে কি ঘটবে। যেমন সবাই তাকিয়ে আছে, মানুষ জানে না আগামী দিন সুপ্রিম কোর্টে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে। এই যে মানুষের জানা তীব্র আকাঙ্ক্ষা, এর সামনে যদি আপনি তথ্য দিতে না পারেন, খবর দিতে না পারেন, তাহলে গুজব আবার ছড়ায় যাবে। কাজে আমার অনুরোধ থাকবে, আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা সবার মনে, আমারও মনে, আপনারও মনে। আমরা এই প্রশ্নের উত্তর চাই। আমরা নিশ্চয়তা চাই 5 বছর দেশ নিশ্চয় থাকবে। আমরা নিশ্চয়তা চাই যে আগামী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, যেখানে জনগণ তাদের ভোট দিতে পারবে। আজকে দেখেন, পুলিশের আইজিপি সাহেব একটা ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোতে। একজন পুলিশের আইজিপি ইন্টারভিউ দেওয়ার আগে সরকারের অনুমতি নিয়েছে কিনা আমি জানি না, তবে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে কথা বলেছেন, তাতে বোঝা যায় যে এটা তার নলেজে ছিল না। নলেজ ছাড়া আইজিপি সাহেব কি করে এই সমস্ত বক্তব্য দেয়? তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দেশ একটি অনাচারের দিকে যাবে, দেশ একটি অনিশ্চয়তার দিকে যাবে। এটা কে বলছেন? পুলিশের আইজিপি। এটা কি সরকার ইগনোর করতে পারেন? এটা কি সরকার অবহেলা করতে পারেন বক্তব্যকে? সে তো স্পষ্ট করে বলে দিয়েছে যে আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, যদি এটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন না হয়, তাহলে দেশ অনিশ্চিততার দিকে যাবে। পুলিশের আইজিপি সাহেব একজন দক্ষ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, মেধাবী ব্যক্তি। তিনি যা বলেন, হেয়ার্সে বলেন না, আন্তর্জাতিক বলেন না, রাজনীতির উদ্দেশ্যে বলেন না, রাজনৈতিক চৈতন্য বলেন না। উনি তো ওনার দেশপ্রেম, ওনার অবস্থান, ওনার দায়বদ্ধতা থেকে বলেন। উনি যে দায়বদ্ধ থেকে বলেছেন, আমাদেরকে সেটা যদি কংগ্রেসে নিতে না চায়, যদি আমলে নিতে না চায়, সেটা সরকারের ব্যর্থতা। এই সরকার উচিত আইজিপি সাহেব যে কথাটা বলেছেন, সেই কথাটা সঠিক কিনা, এরকম একটা পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে কিনা, যেখানে সুষ্ঠু নির্বাচন হবে না বা না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, যেটাতে আইজিপি সাহেবের মনে সন্দেহ দেখা দিয়েছে, দ্বিধা দেখা দিয়েছে। উনি তো একটা পুলিশ ফোর্স কমান্ড করবেন, সে পুলিশকে নিয়োজিত করবেন। এর সঙ্গে একটু বলে নেই, এখানে কথাটা যে উঠলোই, সেটা বলছে উনি আরো দুইটা কথা বলেছেন। একটা বলেছেন 2 জন পুলিশকে দিবেন একটা কেন্দ্রে, আর 10 জন আনসার দিবেন। 10 জন আনসারে কিন্তু আনসারের কাছে নাই। এই আনসার গুলো ইলেকশনের ডিউটির সময় মাস্টার রুলে গ্রাম থেকে কতগুলা লিস্টেড ছেলে আছে, তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে মাস্টার রুলে বেতন দেওয়া হয়। অর্থাৎ আনট্রেন গ্রাম থেকে অল্প কিছু শিক্ষা দেওয়া একটা রাইফেল নিয়ে আসবে, 303 রাইফেল কাঁধে নিয়ে আসবে, নিয়ে এসে সে ডিউটি করবে।
ইটস ভেরি বিপজ্জনক। তবে তিনি একটা সুন্দর আশার কথা শুনিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। উনি বলেছেন উনার কাছে নলেজ আছে যে জামাত নাকি প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সংগঠন করতে যাচ্ছে। জামাত নাকি ওখানে প্রতিটি নির্বাচন কেন্দ্রে একটি করে প্রতিষ্ঠার একটি করে কমিটি করে দেবে যারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। আমি জামাতের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই। আমি মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কারেক্ট। যদি স্থানীয় জনগণ যদি নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নেয়, স্থানীয় জনগণ যদি নির্বাচনের সার্বিক দায়িত্ব নেয় এবং তাদের অধীনে যদি পুলিশ প্রশাসন সবাইকে অধীনস্থ করে দেওয়া হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। জামাতের এই পদক্ষেপকে আমি স্বাগত জানিয়ে আমি এড করতে চাচ্ছি, দরকার পড়লে এটাকে সর্বদলীয় করে দেন। দরকার পড়লে কমিটিতে সকল দলকে সাথে নিয়ে নেন, এলাকার স্থানীয় ওই কেন্দ্রের গণমান্য ব্যক্তিবর্গ নিয়ে একটা কমিটি করে দেন, সেটা জামাতের নেতৃত্বে হোক, যে কোনো নেতৃত্বে হোক, বা গোল টেবিলের মতো করে দেন, কোনো একনিতে থাকবে না, সবাই 5 জন মিলে সিদ্ধান্ত নেবে, এরকম করে দেন। করে দিয়ে জামাতের সেটাকে এক্সটেন্ড করে দেন কমিটিটাকে, সেই কমিটিটা করে দেন, করে প্রশাসন বলেন, পুলিশ বলেন, ওসি বলেন, দারোগা বলেন, ওই নির্বাচন যারা দায়িত্ব পালন করবে, পোলিং অফিসার বলেন, প্রিসাইডিং অফিসার বলেন, তাদেরকেও তাদের অধীনস্থ করে দেন, তাদেরকেও তাদের মধ্যে তাদের নিয়ন্ত্রণে এনে দেন। নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে। আমি আইজিপি সাহেব যদি বলেছেন, এবং আইজিপি সাহেবের বক্তব্যটা অবশ্যই সঠিক বলে আমি মনে করি, এবং জামাত যদি এরকম একটা পদক্ষেপ নিয়ে থাকে আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানিয়ে একটা স্থানীয়ভাবে একটি সর্বদলীয় কমিটি করে দেন, সেই কমিটির মাধ্যমে নির্বাচন হবে বলে আমি আশা করি। তবে নির্বাচন হতেই হবে, ফেব্রুয়ারি মাসে হতেই হবে, এর কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না। ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে, প্রশ্নটা আমি করব, কিন্তু তার আগে দর্শকদের সম্মানে দু একটা কমেন্ট শুধু আপনাকে পড়ে জানাই। সালাম আরাফিক তিনি লিখেছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ভয়েস ফর বিডি, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। দেন হচ্ছে তাইবুল্লাহ হক বেদার, সম্ভবত দেশটা ধ্বংস করে দিল ষড়যন্ত্রের মাধ্যমে। দেন আরেকজন কমেন্ট করেছেন মালিক সাহেব, শুধু আওয়ামী লীগ লিখেছেন। আপনাকে নিয়ে একজন কমেন্ট করেছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আরেকটি কমেন্ট, একাধিক কমেন্ট আছে এই সংক্রান্ত। আল্লাহ যেন এই দেশটাকে সাধারণ মানুষকে রক্ষা করে, সেরকম কমেন্ট আছে বেশ কিছু, অসংখ্য কমেন্ট করবে। আমার প্রশ্নটা শুধু এইটুকুই, আমি শেষ করবো অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, শুধু 1 মিনিটে আপনার এইটুকুর উত্তর চাই। আমরাও দীর্ঘদিন ধরে শুনছিলাম বিএনপি যেহেতু পুলিশ বাহিনী এখনো ঘুরে দাঁড়াতে পারে নাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল, এবং পুলিশের পক্ষে এই নির্বাচন ট্যাকেল দেওয়ার মতন সক্ষমতা তৈরি হয়নি। তাহলে কি পুলিশ পারবে না বলে এখন জামাতে ইসলামী বা বিএনপি তারা কেন্দ্রভিত্তিক এরকম 10 জন 20 জন করে কর্মী ঠিক করে দিবে? ইজ ইট পসিবল গণতন্ত্রের জন্য ভালো, এবং এইটা দিয়ে কি একটা নির্বাচন তুলে আনা সম্ভব? আপনি সমর্থন করছেন? আমি এই জায়গাটা একটু দ্বিধান্বিত। কতটা যৌক্তিক? পাবলিক পার্টিসিপেশন এক জিনিস, উৎফুল্ল মানে স্ব-উদ্যোগে, আর নির্ধারণ করে দেয়া দলীয় ভাবে সেটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সেটা আপনার তো দ্বিমত থাকতেই পারে, সেই দ্বিমতের সঙ্গে তো আমি তো আপনাকে কোনো কন্ট্রোভার্সি করছি না, আমি আপনার সঙ্গে আমি দ্বিমত করছি না। আমার একটা প্রস্তাবনা থাকলো যে পুলিশের উপরে বা প্রশাসনের উপর নির্ভরশীল না হয়ে জামাত যে পদক্ষেপটা নিয়েছে, এই পদক্ষেপটাকে আরো বর্ধিত করে সেখানে সর্বদলীয় একটা কমিটি করে দিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি থাকবে বা 3টা পার্টি থাকবে, বা তবুও যে সর্বদলীয় নামটি দিয়ে যদি আপনি এটা করে দেন, এটা ভালো হবে। আমাদের তো সবকিছু নিয়ে দ্বিমত থাকবে নাকি? আমার স্ত্রী যখন ভাত রান্না করে তখন রুটি চাই, আবার যদি রুটি বানায় সেটা বলে ভাত দাও, এটা দ্বিমত থাকবে। এটা বাঙালির যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য। দ্বিমত আছেই বলেই তো আমরা বিভিন্ন পার্থক্য থাকবেই। কাজেই আপনার দ্বিমতের সঙ্গে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আপনার দ্বিমত করার অধিকার আছে, সেই দ্বিমতের সঙ্গেও আমি আপনার দ্বিমতের সঙ্গে একমত পোষণ করে আমি বলছি বিনয়ের সঙ্গে যে প্রশাসনের উপর নির্ভরশীল হওয়ার চেয়ে, পুলিশের উপর নির্ভরশীল হওয়ার চেয়ে আমাদের দেশীয় গ্রামীণ নেতৃত্বের উপর নির্ভরশীল হওয়াটা অনেক বেশি ভালো হবে, কল্যাণকর হবে, এবং তাতে নির্বাচনটা সুষ্ঠু হবে। আর যে কোনো নির্বাচনে যারা হারবে তারা কখনোই নির্বাচনে সুষ্ঠু বলবে না, এটা আমরা দেখে আসতেছি। কাজে নির্বাচনটা যদি জনগণ ভোট দিতে পারে, জনগণ মেনে নেয়, এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। কাজে জনগণ ভোট দিতে পারলে সে নির্বাচন কারা করছে এটা বড় কথা না, নির্বাচনটা হয়েছে, ভোট দিতে পেরেছে, তাতে জনগণ খুশি, সে যে নির্বাচিত হোক। কাজে আমি বিনয়ের সঙ্গে বলবো, জামাত প্রস্তাব দিয়েছে বলে বলছি না,
এই প্রস্তাবটা অত্যন্ত সুন্দর, আমার কাছে সুন্দর মনে হচ্ছে, এবং এটাকে আমি শতভাগ গ্রহণ করছি, এবং তার সঙ্গে বলছি এই কমিটিকে বর্ধিত করা হোক। আর আপনার ওই সেনাবাহিনী সম্বন্ধে কি আজকে বলতে হবে না পরে বলবো? সেনাবাহিনী ইস্যুতে আমরা আজকে যেহেতু দীর্ঘ সময় চলে গেছে, 41 মিনিট অলরেডি আমরা ক্রস করে কালকে দিনটা, কালকে তত্ত্বাবধায়ক ইস্যু এবং সেনাবাহিনী যে থাকবে কালকে নিশ্চয়ই দর্শকদেরকে আমরা চেষ্টা করবো পরিশেষে আমি আইজিপি সাহেবকে ধন্যবাদ জানাতে চাই ওনার সুন্দর মন খোলা ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং উনি অনেক কিছু খুলাসা করেছেন। আর যেহেতু উনি খুব তাড়াতাড়ি চলে যাবেন মনে হচ্ছে, বোধহয় ওনার মানে চলে যাওয়ার ঘন্টা তৈরি হয়েছে। আমরা সাধারণত ইন্টারভিউ কখন দেখি? যখন দেখি যে তাদের সম্বন্ধে আভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়ে গেছে। এবং আমরা যখন গতকালকে পরশুদিন যখন যেভাবে পুলিশকে দিয়ে আমরা পিটাইলাম ওই জুলাই যুদ্ধাহতদের, ওখানে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি রোল প্লে করেছেন, যাকে দেখলাম সিভিল কাপড়ে আলী রিয়াজে আশেপাশে ঘুরতেছে, ওনাকে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আইজিপি হিসাবে দেখবো। কারণ এইভাবেই তো আমরা অতীতে ওই বেনজির তৈরি করেছি, এইভাবেই তো আমরা বিভিন্ন আইজিপি তৈরি করেছি। মাসুল ম্যানদেরকে দিয়ে ঢাকা মেট্রোপলিটনে মাসুল দেখানোর পরে তাদেরকে আমরা আইজিপি বানিয়েছি। কাজে মাসুল ম্যানরাই তো আইজিপি হবে। কাজে হয়তো আইজিপি সাহেবের দিন হয়তো নির্ধারিত হয়ে গেছে, তাই উনি খোলামেলা হয়তো যাওয়ার আগে বক্তব্যগুলো দিয়ে গেছেন। উনিও জানেন এই বক্তব্য দেওয়ার পরে ওনার উপরে চাপ আসবে, ওনার উপরে বিভিন্ন জিনিস আসবে, যার ফলে উনি হয়তো হবেন। তো উনি এটা পরিষ্কার করলে ভালো হইতো, উনি আইজিপি নির্ধারণ করা একটা নীতি নির্ধারণ করে দিয়ে গেছেন, নীতি করেছেন, কিন্তু ওনার কাছে বিনীত প্রশ্ন থাকবে এই কথাটা আপনি যখন আপনাকে আইজিপি বানিয়েছিল তখন বলতে পারেন নাই, তখন বলতে পারেন না যে আপনি আমাকে আইজিপি বানাচ্ছেন, এটা কোনো নীতিতে পড়ে না, কাজে আমি আইজি হতে পারবো না, এই কথা বলতে পারলেন না। আজকে চলে যাওয়ার সময় বলছেন, ভালো কথা, গুড, ধন্যবাদ যে আপনি শেষ মুহূর্তে একটা ভালো ইচ্ছা পোষণ করেছেন। তবে আপনি অনেকগুলো ভালো কথা বলেছেন, সেই ভালো কথার জন্য আমি আপনার ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো অবস্থায় কিছু বলতে হবে, কিছু বলতে হবে। আজ এই যে শেষ মুহূর্তে যে বলছেন, তার জন্য আমি আইজিপি সাহেবকে সাধুবাদ মোবারকবাদ জানাই, এবং ওনার সর্বাঙ্গীন উন্নতি মঙ্গল কামনা করি, ওনার বাকি জীবন সুখের হোক, শান্তির হোক, এটাই আমি কামনা করি। এবং যারা কথা বলেন তাদেরকে আমি স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ পুনিয়া, আপনি অনেক কিছু বলার চেষ্টা করেন, আমাদেরকে বলানোর চেষ্টা করেন, আমরা আপনার সুযোগটা লুফে নেই, কারণ আমরা চাই যে আমরা কিছু জনগণের সামনে বলে দেই। আমাদের তো কপালে গিলোটিন আছেই, যা গিলোটিন হবে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। একটা মন্তব্য আছে আক্তার ভাই, একজন বলছে আমি এবং আপনি দুজনেই আওয়ামী লীগ, আরেকজন শুরুতেই তো বলেছে যে দোয়া মানে সাবধানে থাকতে, একদম ফার্স্ট কমেন্টটাই সম্ভবত, যে আপনারা দুজনেই সাবধানে থাকবেন কখন কোন মামলায় আপনাদেরকে ধরে নিয়ে যায়। হ্যাঁ, আমি 91 সনে 27 ফেব্রুয়ারি বিএনপির বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর দিন থেকে আমি শুনে আসছি আমি আওয়ামী লীগার। কারণ আমি বিজয়ের পরের দিনে বলছি যে আওয়ামী লীগ বা যারা বিজিত হয়েছে, যারা আমার কাছে হেরেছে, তারা আমাদের কাছে অগ্রাধিকার পাবে। আজকে একটা হিউম্যান রাইটস আমি আমার 10 বছরের আমি এমপি কালে একটি আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে একটি মামলা হতে দেয়নি। এখনো শুনবো, আগামী দিনে শুনবো। আমি কি আমি জানি, আমার আল্লাহ জানে, আমার নেতা জানে। সবাইকে ধন্যবাদ, আজকে বিদায় নেই, আল্লাহ হাফেজ। আজকে ওই হিউম্যান রাইটস ওয়াচ সহ 12টা সংগঠনের বিবৃতিটা দেখেছেন? না, আমি এখন দেখি নাই, দেখেনি বলে। তারা ক্লিয়ারলি ভারতের সুপারিশ দিচ্ছে গভর্নমেন্টকে, একটা সুপারিশে স্পষ্ট বলছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। এটা তো সুযোগ হয়ে গেছে। আমরা ঐক্যমত্য কমিশনের যেদিন দস্তখত হয়েছে সেদিনই তো এটা পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের পদ তারা খোলা করে দিল। এনসিপি কে যখন তারা অপ্রাসঙ্গিক করে দিয়েছে, এনসিপি কে যখন এখান থেকে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে যে শূন্য স্থানটা তৈরি করা হয়েছে সেই শূন্য স্থানটা তৈরি করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের জন্য। আজকে তো আপনাকে বাংলাদেশের রাজনীতি থেকে এনসিপি কে টোটালি আউট করে দিলেন, অপ্রাসঙ্গিক করে দিলেন। কাজেই তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কাজে বিশ্বাসঘাতকতা নিশ্চয়ই কারো বিনিময়ে কিছু করেছেন, অন্য কাউকে সুযোগ করে দেওয়ার জন্য করেছেন। ভারতকে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন বলেই তো ওই দিন জুলাই যুদ্ধাহতদেরকে আপনি পিটিয়েছেন। এনসিপি ছাড়া আপনি জুলাই সনদ দস্তখত করেছেন। এখানেই তো আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা আসার পথ সুগম করে দিয়েছেন। আমি তো অভিনন্দন জানাই, অভিনন্দন, আপনাদের জন্য অভিনন্দন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আক্তার ভাই, আপনার জন্য আপনার দীর্ঘ এবং সুস্থতা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।